নমস্কার, আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভর আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বের বিষয় অবশ্যই ভারতীয় স্বাধীনতায় যে আন্দোলন, সেই আন্দোলনে বাঙালির ভূমিকা। আসলে বাঙালি অনেক বিখ্যাত বিপ্লবী এবং সেই রত্নগর্ভা সন্তানদেরকে যে ইতিহাস বইতে স্থান দিতে চান না ভারতবর্ষের সরকার, এবং একেবারে নিপুণভাবে বাঙালিদের সেই ইতিহাসকে মুছে ফেলার একটা চক্রান্ত চলছে 47-এর পরবর্তীকাল থেকে। কারণ ওই যে মহামতি গোখলে বলেছিলেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে অ্যান্ড ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালি স্বাধীনতার আন্দোলনে শুধু লড়াই করেনি, নিদর্শন তৈরি করেছিল, পথ তৈরি করেছিল, যখন অনেকেই মুচলে কাটিয়েছেন। একজন বিখ্যাত স্বাধীনতার পথপ্রদর্শক, তার সম্পর্কে সরোজিনী নাইডু বলেছিলেন যে তাকে নাকি গরিব সাজানোর জন্য বহু কোটি কোটি টাকা খরচ হয়ে যেত, শুধু গরিব দেখানোর জন্য, ফকির দেখানোর জন্য তার পেছনে প্রচুর অর্থ ব্যয় করতে হতো। সরোজিনী নাইডুর বই আত্মজীবনী ঘাটে আপনারা খুঁজে পেয়ে যাবেন। আমার উদ্দেশ্য সেটা নয়। আমার বাংলা, আমার বাঙালি এবং সেই বাঙালি স্পর্ধার সঙ্গে স্বাধীনতার যুদ্ধের আন্দোলনে যে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, সেই ভূমিকার মধ্যে প্রায় হারিয়ে যাওয়া কিছু নাম, হারিয়ে যাওয়া কিছু মানুষ, যাদের কথা আজকের প্রজন্ম জানে না, তাদেরকে তুলে ধরাটাই আমার মূল উদ্দেশ্য। কারণ তারাই ভারতবর্ষকে ব্রিটিশের হাত থেকে রক্ষা করতে অকুতভয় এবং আত্মবলিদানে প্রদত্ত হয়ে ভারতবর্ষের জন্য, ভারত মায়ের জন্য তারা জীবন পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেন। আসুন, আজকের এই পর্বটি সেরকমই একজন মানুষকে নিয়ে, যার কথা অধিকাংশ আজকের প্রজন্ম জানেন না। বাংলার প্রথম মহিলা রাজবন্দী জানেন কে? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম মহিলা রাজবন্দীর নাম ননীবালা দেবী। জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে হাওড়া জেলার বালিতে। বাবা সূর্যকান্ত ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, মা গিরিবালা দেবী। সেই সময়ে সামাজিক রীতিনীতি মেনে 1899 সালে মাত্র 11 বছর বয়সে তার বিয়ে দেওয়া হয়। বিয়ের 5 বছরের মধ্যেই মারা যান তার স্বামী, সালটা 1904। তার বয়স যখন মাত্র 16, তিনি তখন আবার বাবার কাছে ফিরে আসেন। 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময় ভারতে যুগান্তর দলের বিপ্লবীরা জার্মানির কাছে যে অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্র নিয়ে ভারতবর্ষে এক বৈপ্লবিক অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতার লড়াই লড়ছে বা ছিনিয়ে আনার চেষ্টা করছে। যে পথ ধরে বাঘাযতীন এবং রাসবিহারী বসুর মিলিত চেষ্টায় দ্বিতীয় সিপাহী বিদ্রোহ 21শে ফেব্রুয়ারি সম্ভবত 1915 পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। রাসবিহারী বসু ভারতবর্ষ ত্যাগ করছে। ইংরেজ সরকার ভারত জার্মান যোগাযোগের খবর জেনে ফেলছে। ঠিক সেই সময় বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বরের যুদ্ধে শহীদ হলেন 10ই সেপ্টেম্বর 1915। হ্যাঁ, তার মৃত্যুতে বাংলার বিপ্লবী আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়। তবু ইংরেজদের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে পূর্ব পাকিস্তান এবং আসামের মধ্যে দিয়ে অস্ত্রশস্ত্র আনিয়ে ভারত বিদ্রোহ ঘটাবার জন্য আবার বিপ্লবী আন্দোলন শুরু করেন, যার নেতৃত্বে তার নাম যদু গোপাল মুখার্জি। চারিদিকে চলছে তখন আহত ব্রিটিশ সিংহের প্রচন্ড আক্রমণ এবং নির্মম অত্যাচার। সেই অত্যাচারের ধরন ছিল ফাঁসি, দ্বীপান্তর, পুলিশের নির্যাতন, পাগল হয়ে যাওয়া, এবং সেই নির্যাতনে পাগল হয়ে যাওয়া এমন মাত্রার নির্যাতন। এবং চার্লস টেগার্ট, ভয়ঙ্কর এক শাসক, তাঁর তদারকে নিত্য নতুন বিভৎস অত্যাচার। কেমন হতো?
সেই সময় বিপ্লবীদের অত্যাচার, যেটা চার্লস টেগার্টের দ্বারা তার মস্তিষ্ক প্রসূত ছিল, ভাবতে পারবে না। সেই মানুষগুলো এত অত্যাচার সহ্য করেছে, তাদের কথা ইতিহাস ভুলে গিয়েছে। ইতিহাসের বই থেকে বাংলার বিপ্লবীদের নাম, তাদের ইতিহাসগুলোকে মুছে ফেলা হচ্ছে ভারতবর্ষে। হ্যাঁ, টেগার্ডের অত্যাচার ছিল বিপ্লবীদের মলদ্বারে রুল ঢোকানো, কোমর থেকে মলমূত্র এনে মাথায় ঢেলে দেয়া, চোখের মণিতে সূচ ফোটানো, নির্মম বিভৎস। শুধু সেখানেই থেমে থাকেননি, গরম লোহা হাতের তালু বা পায়ে তালুতে চেপে ধরা। কয়েকদিন উপোস করানোর পর ঠাঁটা রোদ্দুরে দাঁড় করিয়ে পেছন দিক দিয়ে হাত কড়া লাগিয়ে হাতে, সেখানে লাঠি থেকে শুরু করে লাঠির বাড়ি। এই ছিল টেগার্ডের অত্যাচারের পর। সহ্য করেছিলেন বাঙালি অকুত ভয় বিপ্লবীরা, যারা স্বাধীনতার জন্য এগুলো সহ্য করেছিলেন। তাদেরকে আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তাদের কথা আজকে প্রজন্ম জানেন না, যারা এই অত্যাচারের মুখোমুখি হয়েছে। তারপরেও তারা ছিলেন নির্ভীক, অকুত ভয়। এইরকম অসহায় বিপদ ভরা দিনে সম্পর্কে ভাইয়ের ছেলে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি, তার কাছে বিপ্লবের দীক্ষা পেলেন সেই 16 বছর বয়সে স্বামী মারা যাবার পর বিধবা হয়ে বালিতে বাপের বাড়িতে ফিরে আসা ননিবালা দেবী। দেশকে ভালোবেসে ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতেন এবং নিপুণ দক্ষতায় সে কাজ সম্পন্ন করতেন। অনেক কাছের মানুষও টের পেত না যে তিনি বিপ্লবী দলের সক্রিয় সদস্য। তিনি বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন এবং এক জায়গায় নেতাদের নির্দেশ এক জায়গা থেকে অন্য জায়গায় তিনি পৌঁছে দিতেন। অস্ত্র শস্ত্র নিজের কাছে লুকিয়ে রাখতেন, আবার গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন। ননিবালা রোমাঞ্চিত ইতিহাসের ভারতবর্ষের বাংলার প্রথম রাজবন্দী। 1915 সালের সেপ্টেম্বর মাস ভারত জার্মান যোগাযোগ এবং তারপরে বিভিন্ন ঘটনার খবর পেয়ে সেই সম্পর্কে পুলিশ কলকাতার শ্রমজীবী সমবায় নামে এক প্রতিষ্ঠানে তল্লাশি করতে যায়। তল্লাশির সময় অমর চ্যাটার্জি বা অমর চট্টোপাধ্যায় পলাতক হন এবং একসঙ্গী রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার। পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন ননিবালা দেবী রিসরাতে। এদিকে গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার তার কাছে একটা মাউজার পিস্তল কোথায় রেখে গেছেন সেটা তিনি কাউকে কখনো জানাননি। এদিকে পিস্তলটা দরকার, বিপ্লবীদের সেটা দরকার ছিল, কিন্তু কিভাবে সন্ধান পাওয়া যাবে? অতএব জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজ আনতে চললেন দুঃসাহসী ননিবালা দেবী। সেদিনের সমাজে ভেবে দেখুন, যা কেউ কল্পনা করতেও পারত না, তাই করলেন তিনি। বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে জেলে তার সঙ্গে, প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে দেখা করতে গেলেন। 1915 সাল, ভেবে দেখুন, সেই সময় বাঙালি বিধবাদের পক্ষে সিঁদুর মাথায় পরে স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ চিন্তাও করতে পারত না। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও নয়। আজকে সমাজ এবং সেদিনকার সমাজের মধ্যে রয়েছে বিরাট ফারাক, বিরাট সাগরের মতো ব্যবধান। বিধবা ননিবালা দেবী সধবা সাজে সিঁদুর পরে এক গলা ঘোমটা দিয়ে তিনি পৌঁছলেন রামচন্দ্রের স্ত্রী সেজে সোজা জেলে। পুলিশের চোখে ধুলো দিয়ে পিস্তলের সন্ধান জেনে বেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে। পুলিশ অবশ্য অনেক পরে জানতে পেরেছিল যে ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন, কিন্তু এটা জানতে পারেননি যে তিনি রিসরাতে ছিলেন আশ্রয়দাত্রী। পুলিশের নজর এড়িয়ে 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হলো। তবে রিসরার মতো এখানেও মেয়েরা না থাকলে পুরুষদের বাড়ি ভাড়া পাওয়া যেত না, তাই আবার ননিবালা দেবী গৃহকর্ত্রীর বেশে। এখানে এই সময় আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকেও তিনি এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চট্টোপাধ্যায়। এই বড় পিসি ও ননিবালা দেবী
দুটো আলাদা বাড়িতে আশ্রয় নিয়ে বিপ্লবীদের সেখানে তারা সুরক্ষিতভাবে লুকিয়ে রাখতেন। পলাতক হয়ে আছেন সেখানে বিপ্লবী নেতা যদুগোপাল মুখোপাধ্যায়, অমরনাথ চট্টোপাধ্যায়, অতুল ঘোষ, ভোলানাথ চট্টোপাধ্যায়, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী। এদের সকলেরই মাথার দাম তখন হাজার হাজার টাকা পুলিশের হুলিয়া মাথায়। হ্যাঁ, নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটাতেন এই বিপ্লবীরা। শুধু রাতে সুবিধা মতো তারা বেরিয়ে পড়তেন। পুলিশ এসে পড়লেই অবশ্য বিপ্লবীরা নিমেষের মধ্যে পলাতক। এইভাবে চন্দননগরের বিভিন্ন জায়গায় কয়েকটা বাড়িতে তল্লাশি এবং বিপ্লবীদের নিমেষে পালানোর পথ করে দেওয়ার পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ মনে হল, কারণ পুলিশ তৎপর হয়ে উঠেছিল ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে। তার বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় পুলিশ বালি থানাতে তাকে বারবার ডেকে নিয়ে গিয়ে 10টা থেকে 5টা পর্যন্ত বসিয়ে রাখতো এবং জেরা করতো যে ননিবালা দেবী কোথায়। আজকের প্রজন্ম তো তাদেরকে চেনেই না। আর বলতে পারেন যে ভারতবর্ষের স্বাধীনতার উজ্জ্বল জ্যোতিষ্কদের মধ্যে এই ননিবালা দেবীদেরকে স্থান দেওয়া হয় না। কালের নিয়মে নয়, স্বাধীনতা সংগ্রামের যে একটা পর্দা তৈরি করা হয়েছে প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদেরকে আড়াল করা, তার মধ্যে ননিবালা দেবীও হারিয়ে গিয়েছেন। ননিবালা দেবী পলাতক হলেন। তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার। বাল্যবন্ধু তার দাদাকে অনুনয় করে রাজি করালেন ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে, পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে। ননিবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ারে গেলেন। কেউ এক অনন্য কাজ। ভাবতে পারছেন সেই সময় দাঁড়িয়ে একজন বাঙালি বিধবা অচেনা এক পুরুষের সঙ্গে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছেন এবং লুকিয়ে চলে যাচ্ছেন ননিবালা দেবী। আজকের প্রজন্মের কাছে অনেকের কথা তো বলেছি, কিন্তু এই মানুষগুলোর কথা না বললে বোধহয় বাঙালির স্বাধীনতা আন্দোলন ক্ষমা করবে না। প্রায় 16-17 দিন পর পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করলো পেশোয়ার থেকে, তখন ননিবালা দেবীর কলেরা চলছে 3 দিন ধরে। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তারপর দিন নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন পেশোয়ারে হাজতে রাখার পর একটু সুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হলো কাশীর জেলে। তখন তিনি প্রায় সেরে উঠেছেন। কাশীতে আসার কয়েকদিন পর প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তাকে জেরা করতেন। ননিবালা দেবী সব অস্বীকার করতেন, বলতেন কাউকে চেনেন, কিছুই জানেন না। তারপর জিতেন চ্যাটার্জি তার মতো করে হিংস্র সাপদের মতো ঝাঁপিয়ে পড়তেন, তুই তুকারি করে অসভ্য ভাষায় গালাগাল দিতেন। ননিবালা দেবী তখনও চুপ, মুখে একেবারে কুলু বেটে রইল। একদিন দুজন জমাদার নিয়ে ননিবালা দেবীকে একটা আলাদা সেলে বা কক্ষে নিয়ে গেলেন। দুজনে মিলে তাকে জোর করে ধরে মাটিতে ফেলে দিলেন। তারপর সমস্ত জামা কাপড় খুলে দুবাটি লঙ্কা বাটা হাতে বসে তার শরীরের গোপন অঙ্গের ভেতরে প্রবেশ করাতে লাগলেন। 2 বাটি কাঁচা লঙ্কা বাটা। এরা কতটা দেশের জন্য বেঁচে থেকে অত্যাচার আর যন্ত্রণা সহ্য করেছেন একবার ভাবুন। এদের ইতিহাসে জায়গা নেই, এদের ছবি কোথাও দেখতে পাবেন না। এদের জন্মদিন মৃত্যুদিন স্মরণ করার প্রয়োজন পর্যন্ত আমরা মনে করি না। সেই অসহ্য লঙ্কা বাটা যখন তার শরীরে প্রবেশ করানো হচ্ছে, তীব্র চিৎকার করে লাথি মারতে শুরু করলেন শরীরের সমস্ত শক্তি দিয়ে ননিবালা দেবী। অসহ্য, অসম্ভব, অসহনীয় এক বিভৎস জ্বালা, যার বর্ণনা করার ভাষা। এইভাবেই অত্যাচার চলত। তারপর আবার তাকে নিয়ে আসা হতো সেই জেল গেটের জিতেন চ্যাটার্জির কাছে। আবার জেরা। এত অত্যাচার, শরীরের ভেতরে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার জ্বালা, তবু তাকে ভাঙতে পারেনি।
কাশির জেলে সেখানে মাটির নিচে একটা খুব ছোট পানিশমেন্ট সেল বা একটা শাস্তি ঘর ছিল, যার কোনো জানলা দরজা নেই, দমবন্ধ পরিবেশ, আলো বাতাস নেই। সেখানে প্রত্যেকদিন 8 ঘন্টা করে তাকে ঢুকিয়ে রাখতে হতো। জিতেন ব্যানার্জি টানা 3 দিন তাকে ঢুকিয়ে রাখার পর যখন তিনি অজ্ঞান অবস্থায়, অর্ধচেতন, তখন তাকে সেই আলো বাতাসহীন কক্ষ থেকে বার করা হতো, করে আরেকটা তালাবন্ধ ঘরে রেখে দেওয়া হতো। কবরের মতো সেলে থাকতে থাকতে তিনি অর্ধমৃত হয়ে যেতেন, কিন্তু তবু তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে পারেনি জিতেন ব্যানার্জির মতো দুধে প্রশাসক। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা করেও হার মানতে হয়েছিল জিতেন ব্যানার্জিকে। হাল ছেড়ে দিয়ে পুলিশ ননিবালা দেবীকে কাশি থেকে নিয়ে এলো কলকাতার প্রেসিডেন্সি জেলে 1918। যদিও জানি এটা শুনতে আপনাদের অনেকেরই ভালো লাগবে না, এতে কোনো বিনোদন নেই, এদের কথা না বললে ইতিহাস ক্ষমা করবে না, বাঙালি ক্ষমা করবে না, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ক্ষমা করবে। 1918 সালে 3 নম্বর রেগুলেশনের ধারা প্রয়োগ হলো, তার বিরুদ্ধে প্রথম মহিলা রাজবন্দী হিসাবে প্রেসিডেন্সি জেলে এলেন ননিবালা দেবী। সেখানে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন। জেল কর্তৃপক্ষ, এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তাকে অনুরোধ করলেন, তিনি বললেন আমি খাবো না। এবার তাকে জেরা করতে এলেন স্পেশাল অফিসার, আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব, এবং তাকে বললেন আপনাকে এইখানেই থাকতে হবে, তাই বলুন কি করলে আপনি খাবেন। তখন ননিবালা দেবী বলেছিলেন যা চাইবো তাই করবেন। গোল্ডি বলেছিল হ্যাঁ করবো। তাহলে আমাকে বাগবাজারে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে দিন, তাহলে খাবো। বললো তাহলে আপনি একটা কাগজে আবেদনপত্র লিখে দিন, দরখাস্ত করে দিন, আমি ব্যবস্থা করে দেব। ননিবালা দেবী দরখাস্ত লিখে দেওয়ার পর সেটা পড়ে ছিঁড়ে ফেললেন টুকরো টুকরো করে গোল্ডি, এবং হেসে উঠলেন। লাফিয়ে উঠে সপাটে একটা চড় মেরেছিলেন গোল্ডির গালে, আর বলেছিলেন ননিবালা দেবী ছিঁড়ে ফেলবে তো সাহেব, আমায় দরখাস্ত লিখতে বলেছিলেন কেন? আমাদের দেশের মানুষের কোনো সম্মান নেই, মান সম্মান থাকতে নেই। দ্বিতীয় চড় মারবার আগেই অন্য সিআইডি অফিসার অবশ্য ধরে ফেলেন, পরাস্ত করেন ননিবালা দেবীকে। 100 বছর আগে এক বাল্য বিধবা মেয়ের এটাই ছিল সাহসের একটা আলাদা করে পরিচিতি। জেলের মধ্যে একদিন সিউড়ির দুকড়িবালা একজন বয়স্কা, তার সঙ্গে আলাপ হলো ননিবালা দেবীর। সকলের কাছে তিনি মাসিমা নামে পরিচিত। দুকড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী। ননিবালা দেবী জানতে পারলেন যে শিউড়িতে দুকড়িবালা দেবী বাড়িতে 7টা মাউজার রাইফেল বা পিস্তল পাওয়া গিয়েছিল বলে পুলিশ তাকে গ্রেফতার করে অস্ত্র আইনে। 2 বছর সশ্রম কারাদণ্ড, এবং তাতে তার শাস্তি হয়েছিল চোর ডাকাতদের সঙ্গে থাকা। হ্যাঁ, চোর ডাকাতের 3য় শ্রেণীর কয়েদি হিসাবে, এবং অসম্ভব খাটতে হতো, আধমন করে ডাল ভাঙতে হতো প্রত্যেকদিন তাকে। মতলব স্থির করে ফেলতেন ননিবালা দেবী যে এই দুকড়িবালা দেবীকে বাঁচাতে হবে। তখন তার উপোসের 19 থেকে 20 দিন চলছে না। আবার এলেন ম্যাজিস্ট্রেট অনুরোধ করতে যে আপনাকে তো এখানেই থাকতে হবে, কি করলে খাবেন বলুন। তখন ননিবালা দেবী আবার জিজ্ঞেস করলেন আমার ইচ্ছে মতো হবে? হ্যাঁ হবে। তাহলে আমার রান্না করবার জন্য একজন ব্রাহ্মণ কন্যার দিন, আর 2 জন ঝি চাই। ব্রাহ্মণ কন্যা এখানে কেউ আছেন? জেলা ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন। ননিবালা দেবী বললেন হ্যাঁ একজন আছেন, তার নাম দুকড়িবালা দেবী। জেলা ম্যাজিস্ট্রেট বলেন আচ্ছা তাই হবে, রাজবন্দী তিনি। এরপর এলো সমস্ত নতুন বাসন কোসন হাঁড়ি কুড়ি। 21 দিনের পর ভাত খেলেন ননিবালা দেবী, আর সেই সঙ্গে ভয়ঙ্কর অত্যাচারের থেকে মুক্তি পেলেন দুকড়িবালা দেবী। 2 বছর এইভাবে বন্দী জীবন কাটিয়ে দিলেন ননিবালা দেবী। 1999 সালের একদিন ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো। জেল থেকে বাড়ি ফিরলেন, কিন্তু সমাজের চোখে তিনি তখন আলাদা এক পরিচয়। বিধবা হয়ে পরস্ত্রী সাজা, পরপুরুষের সঙ্গে এক ঘরে থাকা বা পেশোয়ারে যাওয়া, এইসব নানা কারণে অদ্ভুত সমাজ তাকে প্রত্যাখ্যান করলো। আর তিনি মেনে না নেওয়ার কারণে বাড়ির লোক, তিনি সবার থেকে আলাদা জীবন কাটাতে শুরু করলেন। অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন
বা চেনা জানা সবটাই যারা ছিলেন ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গেছে। তখন এই অবস্থায় তখন উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হয়। আবার কেউ কেউ বলেন যে কোনো পূর্ব পরিচিতের অনুগ্রহে একটা কুড়ে বাড়ি ভাড়া করেছিলেন হুগলিতে। সুতো কেটে রান্নার কাজ করে কোনো মতে হাত পেটা খেয়ে ভারতবর্ষের বাংলার প্রথম রাজবন্দী দিন কাটাতে থাকলেন আত্মীয় স্বজনদের ওপর রাগে, দুঃখে, অপমানে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলেন। নিজেকে এক প্রকার লুকিয়ে রাখলেন ননিবালা দেবী। এমনকি পরবর্তীকালে কোনো দেশ নেতাদের কাছ থেকেও কোনো ধরনের সহযোগিতা চাইতে তিনি তাদের কাছে গেলেন না। যিনি সমাজকে উপেক্ষা করে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিলেন, তিনি কোথায় গেলেন সে ব্যাপারে কেউ জানতে পারল না, কেউ খোঁজও করল না। দেশ স্বাধীন হওয়ার প্রায় 20 বছর পর মারা যান ভারতবর্ষের বাংলার প্রথম রাজবন্দী, মহিলা রাজবন্দী ননিবালা দেবী, 1967। না, ইতিহাস তার জন্মদিন বা মৃত্যুদিন তারিখ মনে রাখে। একটা সূত্র থেকে জানা যায় যে পুরনো কোনো বিপ্লবী সাথীর চেষ্টায় অথবা পরাধীন জেলের খাতায় নাম থাকায় বেঁচে থাকা অবস্থায় নাকি তিনি 50-এর দশকে গোটা 50 টাকা একটা স্বাধীনতা সংগ্রামের পেনশন পেতেন। যদিও তার কোনো নির্দিষ্ট সত্যতা নেই বা প্রমাণ নেই। কেউ মনে রাখেনি যাদের আত্মত্যাগের কথা, তাদের দলেই ছিলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননিবালা দেবী। তবে স্বদেশীদের নিয়ে তৈরি একটা বাংলা সিনেমাতে থাকে কিছু দৃশ্যে ব্যবহার করা হয়েছিল এটুকুই। শুধু দেশের জন্য বিধবা হয়েও সধবা সেজেছিলেন। খুবই ছোট কুঠুরি, পানিশমেন্ট সেলে শ্বাস নিতে না পেরে কতবার অজ্ঞান হয়ে গিয়েছেন। সামান্য একটা গোটা কাঁচা লঙ্কা খেতে গিয়ে আমাদের কান মাথা জ্বলে ওঠে, সেখানে 2 বাটি কাঁচা লঙ্কা বাটা তার শরীরে প্রবেশ করানো হয়েছিল। তার অসহ্য সেই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কি অপরিসীম যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন, আমরা সুস্থ অবস্থায় কেউ ভাবতে পারবো? 19 শতকের গোড়ায় বিধবা মহিলা হওয়া সত্ত্বেও নিজ চেষ্টায় তিনি হয়ে উঠেছিলেন এক অসামান্য নারী। নিজের চেষ্টায় লেখাপড়াও শিখেছিলেন। নিজে সুতো কেটে পৈতে তৈরি করে তা বিক্রি করে নিজের খরচ চালাতেন। তবুও সেই সময় স্বাধীন ভারতে তাকে সম্মান দেওয়া হয়, তার পাশে সে কেউ দাঁড়ান, অনাহারে দিন কাটিয়েছেন তিনি। এক বুক অভিমান নিয়ে নিজেকে দূরে সরিয়ে রাখলেও যা মৃত্যুর পরেও শেষ হয়নি, তা আসলে তার চেতনা, তার নির্ভীকতা, দেশের প্রতি ভালোবাসা, আনুগত্য এবং শ্রদ্ধা। তার কিছু মহিলা সহযোদ্ধাদের টুকরো টুকরো নানান লেখা থেকে যেটুকু পেয়েছেন বেশ কিছু সাহিত্যিকরা, লেখকরা, তাদেরই সেই লেখা পড়ে আবার মনে হলো আপনাদের সঙ্গে বিষয়টা বলা উচিত। কারণ কত ভেগদারি স্বাধীনতা সংগ্রামীকে তো ফটো মালা দেই আমরা, তাই না? এমন এমন ভেগদারি ফকিরদের জন্য সরোজিনী নাইডুর সে বিখ্যাত উক্তি, কাউকে গরিব দেখানোর জন্য বহু 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 অর্থ ব্যয় করতে হয়েছে। আবারও বলবো, বাংলা পথ দেখিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। কারণ ওই যে ভারতবর্ষের শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন না 50-60-এর দশকে তিনি একবার ভারতবর্ষে এসেছিলেন, ক্লেমেন্ট অ্যাটলি সাহেব। তিনি একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, সাহেব তোমরা তড়িঘড়ি 1947-এই পালালে কেন 15ই আগস্ট? তখন একজনের কথাই বলেছিলেন, একটা লাইনই বলেছিলেন ক্লেমেন্ট অ্যাটলি, দ্য স্পার্ক অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। এটাই বাঙালি, এটাই বাংলা। আজকে ননিবালা দেবীদের কথা আজকের প্রজন্ম যাতে জানে, স্বাধীনতার আন্দোলনের তাদের ভূমিকা যাতে জানে, তার প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই
পর্বটি করলাম। অজানা নয়, ইতিহাস থেকে ছিঁড়ে ফেলে দেয়া পাতা আজকে আপনাদের সামনে। শত লক্ষ কোটি কুর্নিশ প্রণাম রত্নবর্মা, ননিবালা দেবী আপনাকে। আপনার মতো অকুত ভয় দেশের সেই সমস্ত বাঙালি বীর যোদ্ধা বিপ্লবীদের, যাদেরকে এই দেশে 47-এর পর থেকে তাদের নাম মুছে দেওয়ার এক ষড়যন্ত্র চলছে। আজকের এবং অমিতাভ এই পর্যন্তই। আজকের প্রজন্ম যদি একজনও এই সমস্ত মানুষদের কথা জানেন, তার উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা। বাংলা আমাদের গর্বের, বাঙালি পৃথিবীকে পথ দেখিয়েছে। জয় বাংলা শুধু কোনো দেশের স্লোগান নয়, বাঙালির চেতনার স্লোগান। জয় বাংলা, জয় বাঙালি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি, তখন আবার দেখা হবে। আজকের মতো শুভরাত্রি।